ওং জবা কুসুম সংকাশন কাশ্যপে মহাদতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরণ দদীশং কতুষারাভম হিরোদান সম্ভবম নমামি শশীনাঙ্গ ভক্তা শম্ভুর মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতাম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারাঙ্গ শক্তি হস্তঞ্চ লোহিতাং প্রণনমঃ প্রিয়ঙ্গকলিকা শ্যামং রূপেণ প্রতিমা বোধম সৌমং সৌম গুণপয়তং নমামি শশীনাং সুতম দেবতানাং মিশিনাঞ্চং গুরুকর সম্ভিপাং বন্দে ভক্তা ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দলাভম দত্তানঙ্গ পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবর্তকারং ভর্গবর্ত প্রণমহম নীলঞ্জন ছায়াপক্ষম রবিসূতং মহাগ্রম ছায়াং গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিচ্ছয়ম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়ং মহারুদ্রং তং রাহুং প্রণমহম পলাশধূম সংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রং তক ভ্রং তং কেতুং প্রণমহম ইতি শ্রী ব্যাস বিরচিত নবগ্রহ স্তুতির সমাপন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 41। তো বিষয় হচ্ছে ভাবের গুরুত্ব বিশ্লেষণ এবং ভাবের সাথে ভাবের সংযোগ বিশ্লেষণ, এই দুটি একই সঙ্গে। তো তার জন্য আমাদের একটি হরোস্কোপ নির্ণয় করা লাগবে। তো একটি জন্ম তারিখ আপনারা বলেন। বলেন, একজনের তারিখ বলেন। স্যার 12 তারিখ স্যার। 30 তারিখ। একজনে 12 বললেন, একজনে 30 বললেন। তাহলে একজনে মাস নেন, একজনের তারিখে আসেন। 30 30-এ নেন স্যার। তারিখে হিমাংশু বাবু 30 তারিখ নিলাম। মাস বলেন এইবার দেবাশিস বাবু। স্যার মাস 12 ধরেন স্যার, 12। হ্যাঁ, আপনার 12 ধরলাম। এবার সাল আর একজন বলেন। বলেন, একই ব্যাপার। প্রদীপ বাবু উনিশশো বলেন। সাতাত্তর 1977 দেন স্যার। 1977 দিলাম। নিন স্যার। টাইম বলেন একজন। 11টা 26 দেন। বেলা না রাত? বেলা স্যার, বেলা। ঢাকা দিলাম, নেন বের করেন। টিটু বাবু যোগদান করেছিলেন, তা আপনি দিয়ে আবার নেই। স্যার, হ্যাঁ। নিরুজদার একটু ইয়ে আছে স্যার, ওনার একজন বড় ভাইয়ের ওয়াইফ মারা গেছে স্যার। ও এই বাবা। কারণে একটু লেটার তো যোগদান করতে পারে। না, টিটু টাকা বাবুর কথা। স্যার, লগ্ন হচ্ছে মিন, লগ্নে কেতু। মেন লগ্ন কেতু। মিথুনে বৃহস্পতি বক্রী। হুম। কর্কটে মঙ্গল বক্রী। সিংহে শনি বক্রী, চন্দ্র আছে সাথে। ওরে বাবা, আজ সব বকরি হচ্ছে নাকি? হ্যাঁ। কন্যায় রাহু। বৃশ্চিকে বুধ বক্রী। কি ব্যাপার? হ্যাঁ, তারপর? আর ধনুতে রবি শুক্র। স্যার, শুক্রটা দগ্ধ আছে স্যার। হুম, শেষ? হ্যাঁ স্যার। দেখুন, ভাবের গুরুত্ব তো রয়েছেই, কিন্তু ভাবের সঙ্গে যে ভাবের বিশ্লেষণ, যে আমরা ভাবপতি কোথায় গেল তার উপরে নির্ভর করে আমরা যে ফলাদেশটা বলবো, সেই ক্ষেত্রে কিন্তু ক্লাসকে যত সহজ করবেন তত কম শিখবো আমরা। তো যেহেতু ভাবের গুরুত্ব বিশ্লেষণ, তো
ভাবপতির গুরুত্ব বা ভাবস্থ গ্রহ, এই দুটি জায়গায় কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের কোন ভাবে কোন গ্রহ রয়েছে। প্রথম, গ্রহ নেই, তাহলে ওই ভাবের কি কোনো গুরুত্ব নেই? এমনকি কোনো গ্রহ দৃষ্ট আছে বা সেই ভাবপতি ধরেন অন্যভাবে আছে, আবার ওইভাবে তখন কিন্তু যুক্ত করতে গেলে আপনার প্রত্যেক ঘরে ওই তিন তিনটি করে নক্ষত্রও কিন্তু রয়েছে। এগুলোর উপর নজর দিতে হবে। কিসের উপর নজর দিতে হবে? জয়ন্ত স্যারের কাছ থেকে এক নজরে আগে একটু শুনে নেন, নজরগুলো আগে নিয়ে নেন। স্যার একটা জন্মছক পাওয়ার পরে সবার আগে আমি আলাদা করে নেব যে শনি বুধ শুক্র, যে এই মীন লগ্নে, এবং রাহু, এই চারটা গ্রহকে আমি আলাদা করে নেব, কারণ এটা এই লগ্নের শুভকারক নয়। বুধ শুক্র শনি, বুধ, শনি শুক্র। রাহু। ও, শনি, রাহু, শুক্র। হ্যাঁ স্যার। মানে লগ্ন সাপেক্ষে আপনি যে পাপ গ্রহগুলো রয়েছে সেগুলোকে আগে আলাদা করে নেবেন। এটাকে আমি আগে আলাদা করে নেব। হ্যাঁ, এটা নিলেন। আমার মানে আমি যখন বিচার করব, এই এটা যখন বাড়িতে বিচার করব, আমি সবটাই বলছি স্যার, বাড়িতে যখন বিচার করবো তখন এটা কাগজে লিখে নেব, এটা সর্বপ্রথমে। হুম। আর যখন চেম্বারে করব তখন এটা ব্রেইনে রাখবো যে এটা হচ্ছে এই লগ্নের অশুভ গ্রহ। এরপরে হচ্ছে স্যার যে বাপটাকে বিচার করব সেই বাপটাকে নেব। যদি আমি লগ্ন ভাব থেকে শুরু করি, তাহলে আমি লগ্ন ভাবটাকে দেখব। প্রথমে হচ্ছে ভাবটাকে দেখব, মানে বাবে কি আছে, কোন গ্রহ আছে। ভাবটাকে দেখতে গিয়ে বাবে কোন, মানে কোন গ্রহ আছে, কোন গ্রহ আছে সেটা পাপ না শুভ, এবং সেটা লগ্ন সাপেক্ষে পাপ না শুভ। তারপরে হচ্ছে বাবে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, ভাবতে আছি, ভাবতে আছি, 11টা থেকে 2টা। সেই যে গ্রহগুলো দৃষ্টি দিচ্ছে সেটা লগ্নের শুভ না অশুভ। তারপরে দেখবো ভাবপতি কোথায় আছে, ভাবপতির অবস্থান। তারপর আরেকটা জিনিস দেখবো ভাবের কারক। এই লগ্ন ভাবের কারক, স্থির কারক আছে, 7টা স্থির কারক আছে, তো সেই স্থির কারকটা আমরা দেখে নেব। লগ্ন ভাবের কারক হচ্ছে রবি, রবির অবস্থানটা আমরা দেখে নেব। আর এই সবগুলোর সমন্বয় মিলিয়ে দেখব লগ্নের বলবত্তা কতটুকু আছে। ব্যক্তির লগ্নের বলবত্তার উপর নির্ভর করবে টোটাল জন্মছক বিচারটা, এবং সেই টোটাল জন্মছকে সে নেগেটিভ যদি হয় সে নেগেটিভটা কতটুকু পাবে, বা নেগেটিভটা কতটুকু সে হজম করতে পারবে, বা এটাকে কতটুকু সে মানে কাটিয়ে উঠতে পারবে। আর পজিটিভ বললে সে পজিটিভটাকেও মানে সে কতটুকু উপভোগ করতে পারবে, সেটা সম্পূর্ণরূপে লগ্নের বলবত্তার উপর নির্ভর করছে স্যার। তাহলে পয়েন্টগুলো কি? লগ্ন সাপেক্ষে শুভ অশুভ গ্রহগুলো, এগুলো আগে চিহ্নিত করুন। হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে ভাবের যে কারক গ্রহ সে, আর ভাবপতির কারক যে সে। তার প্রথমে এটা চিহ্নিত করবো, তারপরে ভাবটা দেখবো ভাবে কোন গ্রহ আছে, বসে আছে, এবং ভাব, দ্বিতীয় হচ্ছে ভাবে কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, আর তৃতীয় ভাবপতি কোথায় আছে, আর চতুর্থ হচ্ছে মানে ভাবের যে কারক গ্রহ। এই 4টা দিক দেখবো স্যার। হুম। ভাব, তারপরে স্যার ভাব দৃষ্ট এবং ভাবপতি এবং ভাবের কারক। হলো। তাহলে এইগুলো, এই জিনিসগুলোকে আমাদের নজর দিতে গেলে আগে আমরা লগ্ন সাপেক্ষে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ এটা আমরা জানি। তাছাড়া ভাবপতি, বিশেষ করে লগ্নপতি কোথায় আছে এটি আমরা জানি, তাই না? আমরা জানি না কি কি, দেখেন, যেমন লগ্নপতি বৃহস্পতি এবং কর্মপতি বৃহস্পতি। তাহলে লগ্ন এবং কর্মপতি বৃহস্পতি চতুর্থে বসে আছে। চতুর্থ আছে। ধরে নিন আমাদের চতুর্থ ভাবে লগ্নপতি বসে আছে, তার উপরে কারো কোনো দৃষ্টি আছে কিনা যদি দেখি, তাহলে রবি আর শুক্রের দৃষ্টি আছে, এবং রবি শুক্রের উপর বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে। তো আমরা এগুলো জানি, এবং গ্রহের দৃষ্টি বা ভাবের দৃষ্টিও জানি। তাও ভাবস্থ গ্রহ আমরা জানি, যে ভাবস্থ গ্রহ মানে লগ্নে কেতু আছে, মীন লগ্নের। তাছাড়া ধরেন মিথুনে বৃহস্পতি আছে, কর্কটে মঙ্গল আছে, মঙ্গলটা নিচস্থ আছে,
শনিটা বকরি হয়ে রাশিতে সিংহ রাশিতে আছে, এটা আমরা কিন্তু জানি। কিন্তু জানলে, আমরা যেহেতু সবই জানি যদি, তাহলে আজকের ক্লাসের গুরুত্ব কোথায়? কিন্তু এর ভিতরে আমাদের অন্তর্নিহিত তাৎপর্যটাকে খুঁজে বের করতে হবে, তবেই না ক্লাস গুরুত্বপূর্ণ হবে। না হলে তো গুরুত্বপূর্ণ না। আমরা সবগুলো জানি। তাহলে এখানে একটি প্রশ্ন কিন্তু আসতে পারে, আমরা ভাবের গুরুত্ব যখন দেব, তখন যেমন আমরা দেখবো যে এই দুটি ঘরে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে গ্রহ নেই, 3 নম্বর ঘরে গ্রহ নেই। কিন্তু এদের প্রভাবটা কি? এটাও কিন্তু একটুই, যে শূন্য ভাবের ফলাদেশটা কিভাবে আসবে, এটিও আমাদের একটু নোট রাখার দরকার আছে। যেভাবে কেউ নেই সেটি বিশ্লেষণ করতে আমাদের কি কি কৌশল অবলম্বন করতে হবে? জি স্যার। এই শূন্য ভাব। এবার জয়ন্ত স্যার একটু শুরু করেন। স্যার এই লগ্নে যদি আমি দেখি স্যার, তাইলে যেমন ভাব যদি প্রথমে দেখি এখানে, স্যার আমি ফলাদেশ বলবো না স্যার, আমি শুধু জাস্ট রুলসটা বলে দিচ্ছি আর কি প্রথমে। হ্যাঁ হ্যাঁ, আর ওইটাই তো বলতে হবে। তারপরে ফলাদেশ আসবো আমরা। এই লগ্নে প্রথমে যেটা দেখছি আমি, লগ্নে বসে আছে অশুভ গ্রহ কেতু। কেতু পাপগ্রহ লগ্নে বসে আছে, এবং এটা হচ্ছে ভাবে আমি দেখলাম। দ্বিতীয়ত আমি যদি দেখি, মানে বাপ দৃষ্ট, বাপকে দৃষ্টি দিচ্ছে রাহু স্যার। তার মানে একটা অশুভ গ্রহ লগ্নে বসে আছে, আর একটা অশুভ গ্রহ বাপকে দৃষ্টি দিচ্ছে। এবার বাবের যে কারক গ্রহ স্যার, বাবের কারক গ্রহ রবি, সে স্যার বসে আছে দশমে। আমরা দশম যে ভাবটা, সেই ভাবটাকে খুব একটা শুভ ধরি না। এটা কর্মের জায়গায় দশমে দশমে বসে থাকা কোনো গ্রহ মানে হচ্ছে একটু বিলম্বে ফল দেবে। কর্মের জায়গায় বসে আছে সে, মানে ব্যক্তি যখন কর্ম করবে তখনই এই ভাবটাই অ্যাক্টিভ হবে। তো দশমে বসে আছে, যদিও মিত্রক্ষেত্র, তথাপিও মানে শুক্র সাথে নিয়ে বসে আছে, প্লাস হচ্ছে শুক্র। এটা আমরা একটু দেখলাম যে ভাবে কারাগ্রহ মিত্রক্ষেত্রে শুভ আছে, কিন্তু সে ষষ্ঠপতি দশমে বসে আছে। এটা যখন ব্যক্তি কর্মে যাবে তখন এটা শুভত্ব পাবে। এবার হচ্ছে বাপপতি। বাপপতি স্যার বসে আছে চতুর্থে, মিত্রক্ষেত্র পাইনি, সেটা তার সমক্ষেত্র, কিন্তু ভাবটা শুভ স্যার, সে কেন্দ্র ভাব পেয়েছে। এই যে ভাব শুভ হলো, ভাব শুভ হওয়ার কারণে যেটা হবে, যেমন লগ্ন হচ্ছে আমি নিজে, তো আমি গেলাম, চতুর্থ ভাব হচ্ছে পরিবার। যদি একটা ভাব থেকে তো অনেক কিছু বিচার করা হয়, তো লগ্ন ভাব হচ্ছে আমি, এখান থেকে অনেক কিছু বিচার করা। তো আমি যদি একটা জিনিসকে ধরে নিই, যে আমি আমি প্রথমে আমাকে নিলাম, আর চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিচার করা হয়, তো তো সেটা নিলাম আমি আমার পরিবারকে। তো আমি গেলাম আমার পরিবারের কাছে, তাইলে আমার যে উন্নতি, আমার যে সাফল্য, সেই জায়গায় কিন্তু আমি পরিবারের সাপোর্টটা পাবো, এবং পরিবারের সাপোর্টটা পেতে হবে। আর পরিবারের সাপোর্টটা যদি পাই, তবেই আমার সাফল্যটা মানে ফলপ্রসূ হবে। এখন পরিবারের সাপোর্টটা কতটুকু পাবো, সেটা নির্ভর করে ওই চতুর্থপতি কোথায় আছে। আর চতুর্থপতি আছে নবমে, সেটাও চতুর্থপতির মিত্রক্ষেত্র না, কিন্তু যেহেতু চতুর্থপতি ভাবটা শুভ পেয়েছে, কাজে পরিবারের সাপোর্টও কিন্তু আমি পাবো। অর্থাৎ আমি আমার মা বাবার সম্পদ পাবো, সেই সম্পদ দ্বারা আমার কিন্তু জীবনে উন্নতির ক্ষেত্রে একটা সাপোর্ট পাবে। তো সার্বিকভাবে এই লগ্নটা অ্যাভারেজ আছে স্যার, মানে একেবারে পরিপূর্ণ শুভ এটা বলা যায় না এই লগ্নটাকে, কারণ বৃহস্পতি কেন্দ্রপতিত্ব দুষ্ট থাকে। তো অ্যাভারেজ আছে, কাজেই ব্যক্তির জীবনে যা কিছু শুভত্ব আমরা দেখবো, তার সবকিছুই অ্যাভারেজই হবে। মানে আমরা একেবারে ওনাকে খুব বড় কিছু প্রেডিকশন করে দিতে পারবো না স্যার। আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাইলে কেউ একজন এগিয়ে আসুন, এই ভাবটা নিয়ে একটু, লগ্ন ভাবটা নিয়ে একটু প্রেডিকশন করুন। স্যার লগ্নে কেতু স্যার। স্যার আমরা হ্যাঁ, জানি লগ্নে যদি কেতু থাকে স্যার, তাহলে কি মানে যে কোনো কাজের শুরু আপনি শুরু কাজ ভালো হবে ধরবেন না। আমি 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 কি নিয়ে আসছি, আমি বলছি লগ্ন হচ্ছে আমি। তাইলে ব্যক্তির শরীর স্বাস্থ্য, আকার আকৃতি, আগে এগুলো নিয়ে ভাবুন।
জি মানে স্যার। একটা একটা করে ভাবুন। জি স্যার। তাহলে স্যার, স্যার লগ্নে যেহেতু কেতু স্যার, কেতু পাপক গ্রহ, তাহলে দেখা যাবে যে জাতকের মানে শরীর স্বাস্থ্য ছোটবেলায় হালকা পাতলা থাকবে, বড় মানে বড় হওয়ার পর শরীর স্বাস্থ্য স্যার হুট করে মোটা হয়ে যাবে স্যার। আচ্ছা, এটা আপনি এবং ভাবের দেখলেন। আর বাপ দৃষ্টি হচ্ছে রাহু। জি স্যার, এটা বাপ বললেন, রাহু হচ্ছে বাপ দৃষ্ট। আর রাহু ভাবদৃষ্ট যে স্যার, বাপকে দেখলো, সেটা সেটা কি হবে? স্যার রাহুর যেহেতু সপ্তম দৃষ্টি পড়ছে স্যার হ্যাঁ, ভাবের মধ্যে, তাহলে রাহুর সপ্তম দৃষ্টি, রাহুর সপ্তম দৃষ্টি দেখলাম উম, যে সুযোগ, রাহুর সপ্তম দৃষ্টিতে আমরা দেখছি স্যার যে সুযোগ হারায় স্যার। তাহলে এখানে কি বলবো স্যার, এখানে স্যার লগ্নের ক্ষেত্রে কি বলবো? আপনি একটা কথা মনে রাখবেন, রাহু তো হচ্ছে ভাবের এজেন্ট হিসেবে কাজ করে। তো রাহু যে ভাবে দৃষ্টি দেবে, সেই ভাবের কারকতা কিন্তু বৃদ্ধি করে দেয়, মানে চাহিদা বৃদ্ধি করে দেয়। তো আমি মানে কি, জি স্যার। আমাদের এই বর্তমান যে সামাজিক অবস্থা বা হাজার বছরের সামাজিক অবস্থা, সব জায়গায় আমার চাহিদা হচ্ছে জীবনে প্রতিষ্ঠা লাভ করা। জি তাইলে স্যার। জি ওই স্যার। ব্যক্তির লগ্নে যখন রাহু দৃষ্টি দিল, তখন তার কিন্তু প্রতিষ্ঠা লাভের জন্য তার চাহিদা বৃদ্ধি হয়ে যাবে। জীবনে সে উঁচু থেকে উচ্চতম স্থানে যাওয়ার একটা চিন্তা ভাবনা তার মধ্যে থাকে। ওই চিন্তাটা কিন্তু তার আছে, যে সে প্রতিষ্ঠিত হতে চায়। আগে তো সে প্রতিষ্ঠিত হতে চাইবে, তারপরে হচ্ছে ওই কত নম্বর দৃষ্টি দিল তার প্রভাবে সে সুযোগ পাবে কি সুযোগ পাবে না। তার মানে হচ্ছে বাপ দৃষ্টি হওয়ার কারণে সে তার প্রতিষ্ঠা সে লাভ করতে চাইবে। জীবনে যে প্রতিষ্ঠা লাভ চাহিদা, করার একটা প্রতিষ্ঠার প্রবণতা চাহিদা থাকে। তার মধ্যে থাকবে। তারপর হচ্ছে ভাবপতিরটা তো আমি বলে দিলাম, চতুর্থে আছে। ঠিক আছে। আর হচ্ছে ভাবের কারক রবি, সেটাও বলে দিয়েছি। আচ্ছা, এবার হচ্ছে কি, এই ভাবটাকে নিয়ে যদি অন্যভাবে বিচার করেন, ঠিক আছে, ধরেন ব্যক্তির নিজের প্রতিষ্ঠা গেল, মানে নিজে গেল চতুর্থে, চতুর্থ থেকে আমরা বন্ধু মিত্র বিচার করি। ঠিক আছে। তো এই বন্ধু মিত্র তার শুভ হবে নাকি অশুভ হবে? স্যার নিজে, স্যার এটা তো শুভ হওয়ার কথা স্যার, যেহেতু দেখে দেব বৃহস্পতি। স্যার। হ্যাঁ, এইবার ওই আরেকটু সুবিধা করে দেন। সুবিধা হচ্ছে যে আমরা একটি চার্ট পাওয়ার পরে আমরা এই ভাব বিচারের ক্ষেত্রে আমরা যত জায়গায় নজর দিব, যেমন আমরা নোট করলাম, সেক্ষেত্রে কি সবাই আপনারা জানেন যে গ্রহগণ কে কোথায় বলবান, এমনকি আহ মানে সেতুঙ্গস্থ কোথায়, যেমন এখানে আজকের ছকে 1 2 3 তিনটি গ্রহ, চারটি গ্রহ বক্রী, তাছাড়া একটি গ্রহ দগ্ধ বা ধরেন কম্বাস। তাহলে এই যে অবস্থানগত কারণ, এতগুলো গ্রহ বক্রী কেন, বক্রী থাকলে কি হয়, এগুলো কি মনে আছে আপনাদের? ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে। স্যার এইগুলা পড়ানো হয়েছে, আমি এগুলো আসছি স্যার। প্রথমে আমি ইয়ে করতে চাচ্ছি যে তারা একদম মানে প্রাণখোলা ভাবে বলতে পারছে কিনা স্যার। মানে এই যে লগ্নের, শুধু লগ্নের অবস্থাটাই কতটুকু বলতে পারছে, আমি সেটা দেখছি স্যার। কারণ আমরা তো অনেকগুলা ক্লাস করাইলাম স্যার, হ্যাঁ, 40টা ক্লাস করাইলাম। এখন তো প্রাণখোলা ভাবে বলা উচিত সবারই। অন্তত একটাই বা হইলো, একটা বিষয় যদি আমরা বের করে নিয়ে আসতে পারি স্যার, তাহলে একটা আত্মতৃপ্তি পাবো আর কি স্যার। হ্যাঁ, এই জন্য হচ্ছে ক্লাসটা ধরেন আজকে স্যারদের অপেক্ষা আপনাদের গুরুত্বটা বেশি। এক্ষেত্রে আমাদের টিটু স্যার একটু সহযোগিতা করেন, ভাববে স্যার এক্ষেত্রে কোন কোন দিকে দেখবে, তারপরে ওনাদের কাছ থেকে কিছু একটু শুনে নিই। জয়ন্ত স্যার যে কথাটা বলছে একদম খুব সহজভাবেই বললো, খুব ভালো পদ্ধতি বলেছে। তো প্রথমেই, তারপর আমি একটু বলি, যতটুকু চেষ্টা করি, যতটুকু বলার চেষ্টা করি। প্রথমে আমরা ভাব বিচারের ক্ষেত্রে জয়ন্ত স্যার যে কথাটা বললো, যে প্রথমে দেখবো আমরা লগ্নের বলবত্তাটা কতটুকু আছে। তা আমি জাতক, তো আমি নিজের আমার শরীর স্বাস্থ্যটা কতটুকু কাভার করতেছে। আমি যদি লগ্নের বলবত্তা মানে কিটা, জাতকের স্বাস্থ্যটা তার জীবনের শক্তি, তার কর্ম উদ্যমটাই যদি কম থাকে, তার জীবনের প্রতিষ্ঠা একটু কমবে। তো এখানে প্রথমে দেখতে হবে আমাদের লগ্নপতির বলবত্তা আর বৃহস্পতির বলবত্তা, যে কোনো যার বিচারের ক্ষেত্রে। তো এখানে লগ্নপতি স্বয়ং নিজেই বৃহস্পতি,
এবং লগ্নে একটা কেতু বসে আছে, এটা যদিও নিজস্ব ঘর, তারপরও এই কেতুর তার নিজের ক্যারেক্টার পাল্টাবে না, এটা আমাদের ভাবতে হবে। আর লগ্নপতি বসে আছে কোথায়? চতুর্থে স্যার। তার শত্রু শত্রু করে চতুর্থ চতুর্থ ঘর তো শুভ, ঠিক আছে, চতুর্থ বৃহস্পতি শুভ ফল দিবে। তার থেকে ভাবতে হবে যে লগ্নপতির অবস্থানটা শত্রু ঘরে বসে আছে নাকি মিত্র ঘরে বসে আছে, লগ্নপতি শত্রু শত্রু। নক্ষত্রে বসে আছে না মিত্র নক্ষত্রে বসে আছে, এবং লগ্নপতি যেই ঘরে বসে আছে তার বলবত্তাটা কতটুকু। এখন যদি বৃহস্পতি একটা মিত্র নক্ষত্রে বসে থাকে, মিত্র ঘরে বসে থাকে, এবং ওই বৃহস্পতি যে ঘরে বসলো ওই ওই মিথুনে করে ও বুধও কিন্তু একটা শত্রু ঘরে বসে আছে, তাই এখানে কিন্তু লগ্নপতির বলবত্তাটা অনেকটা কম। প্রথমেই এটা ভেবে নিতে হবে, প্রথম গেল লগ্নপতি, লগ্নপতি থেকেই সবকিছু শুরু হবে। তারপরে আমরা দ্বিতীয়বারই যাব তার ভাগ্যের সাপোর্ট কতটুকু পাচ্ছে, তার ভাগ্যের সাপোর্টটা আমরা কতটুকু পাচ্ছি। এখন ভাগ্যবতী কে? ভাগ্যবতী মঙ্গল, মঙ্গলও কিন্তু নিচস্থ, ষষ্ঠে পরিগৃহে বসে আছে। তাহলে কি তারপরে তারপরে এই ভাগ্যবতী, আর এটা কি ধনবতী? তো ধনবতী ভাগ্যবতী লগ্ন সাপেক্ষে চন্দ্র মঙ্গল শুভ গ্রহ। চন্দ্র চন্দ্র কিন্তু শনি দ্বারা পাপস্থ হয়ে আছে। হ্যাঁ, চন্দ্র বিদ্যাপতি, তার পিতার পাপস্থ হয়ে আছে। পিতার স্থান পঞ্চম ঘর থেকে যদি আমরা বিদ্যা ঠিক শিক্ষা নির্ণয় করি, এখানে পাপস্থ হয়ে আছে। তার মধ্যেও তার মধ্যেও তারপরে ভাবতে হবে, মানে স্বাস্থ্যের পরেই গেল কিন্তু তার পরিবেশ। পরিবেশ ধনপতি গেছে গা ষষ্ঠে। ধনকর থেকে আমরা কি বিচার করি? ধনকর থেকে আমরা ছোটবেলার যে এই আমরা হাঁটা চলা করি, এক দু একটা কথা বলি, এই বা ছোটবেলার যে পরিবেশ, হ্যাঁ, এটা কিন্তু আমরা ধনকর্তব্য আমরা বিচার করি। যদিও শাস্ত্রে এই ছোট কালটাকে এটা আমরা পরতন্ত্র হিসেবেই মনে রাখবেন। এই ধনপতিরা সবসময় পরতন্ত্রের ফল দেয়। পরতন্ত্র অর্থাৎ কি কারণে পরতন্ত্রের ফল দেয় এটা বুঝতে হবে। ধনপতি আর দ্বাদশপতি সবসময় পরতন্ত্রের ফল দেয়, কি কারণে পরতন্ত্রের ফল দেয় এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু লগ্নপতি কেন পরতন্ত্রের ফল দেয় এটা আমার জানা নেই। কিন্তু হিসাবে লগ্নপতিও পরতন্ত্রের, ছোটবেলা তো আমরা যখন চলি, তো তখন তো মা বাবা ভাইয়ের উপর আমরা নির্ভরশীল, যে কারণে এই ধনভাবটা আমরা এই দ্বিতীয় ঘরটা এটা পরতন্ত্রের ফল দেই। এটার একটা দোষ কিন্তু রয়ে গেল, যদিও মীন লগ্নের সাপেক্ষে এটার এই মঙ্গল শুভ গ্রহ। স্যার এই পরতন্ত্রটা একটু ভালো করে বুঝাই দিন, ওইটা ভালো বুঝিনি পরতন্ত্রটা। পরতন্ত্র মানে আমরা এই পরতন্ত্রে যায় না টিটু, আজকে পরতন্ত্র আইনেন না, একটার মধ্যে একটা যায় না। আজকে বাপ আচ্ছা বিচার ঠিক আছে, করতেছেন সেটা কথা বলুন না। কে পরতন্ত্র আচ্ছা নিয়ে প্রশ্নটা করছেন? আচ্ছা প্রশ্নটা ঠিক কে আছে, করছেন? না তাদের দোষ নাই। আমি করছিলাম স্যার। তা আপনি জয়ন্ত এত স্যার, আগে লগ্ন ভাব নিয়ে কথা বলেননি কেন? আপনি সেটা জয়ন্ত পারেন স্যার ঠিক তাহলে আছে, এই ক্লাস আমরা বন্ধ করে দিই আজকে। ঠিক টিটুদা আছে জয়ন্ত আনছে স্যার, এটা আপনি একটার মধ্যে আরেকটা চলে যায় না। আপনি পরতন্ত্র ক্লাসে তো পাবেনই। না টিটুদা এটা স্যার, বলে দিচ্ছে, ওইদিকে নজর দিতে হবে, ওটা পাবেন। কিন্তু যেটা চলছে আগে সেটা নিয়ে কথা বলুন না। সেটা নিয়ে তো কথা বলেননি আপনি, শুধু দেবাশিস কথা বললো। তা সবাই একবারই বলবেন। কথা বলতে পারেন, কথা না বললে কিভাবে আপনি প্রেডিকশন করবেন? যদি আমাদের সামনে করতে না পারেন তাহলে ক্লায়েন্টকে কিভাবে সন্তুষ্ট করবেন? ভুলভাল যাই হোক সেটা করুন, আর সঠিক করলে তো সেটা আপনার বাহবা পাবেনই। আপনি এটা লাইভে যখন প্রচার হবে তখন বলবে সবাই যে সুভাষবাবু অনেক এগিয়ে আছে, কারণ এটা তো প্রচার হবে, ক্লাসটা তো প্রচার হবে, আপনাকে বুঝতে হবে জিনিসটা। ডোন্ট মাইন্ড, আমি একটু উত্তেজিত হয়ে গেলাম। না না ঠিক আছে, এটা আমিও পরতন্ত্র কথা না বললেই ঠিক কিন্তু আছে। তাকে স্যার বলছে কোন কোন দিকে, আরো কোন কোন দিকে নজর দিতে হবে, উনি ওইটা দেখাচ্ছেন। তো পরতন্ত্রের ক্লাস হয়নি, এখন যদি পরতন্ত্রের ক্লাসে চলে যায় তাহলে তো আজকের ক্লাসের আর গুরুত্ব থাকবে না। আজকের হ্যাঁ, ক্লাসটা তো মানে পারবেন না, চলে যাবে এটা। আচ্ছা, তারপরে আপনি দেখেন এই তার পারিপার্শ্বিক পরিবেশ, বাড়ির পরিবেশ, এর উপরে একটা এই জাতকের লাইফ একটা কতটুকু ডেভেলপ হবে এটার উপর কিন্তু ডিপেন্ড করে।
যদিও চতুর্থ পরিবেশ, চতুর্থ ঘরটা খুব শুভ, বৃহস্পতি বসে আছে, কিন্তু চতুর্থ পতির যে অধিপতি বুধও কিন্তু দুর্বল অবস্থা। তাই তার শৈশবকালটা একটু সংগ্রামের মধ্যেই কাটা। আমি বলে দিলাম আর কি এটা। তারপরে দেখেন পঞ্চম ঘরে, পঞ্চম ঘরে মঙ্গল, যদিও পঞ্চম ঘরটা আমরা এই টিটুদা, পঞ্চম আজকে ঘরটা ক্লাসটা কিন্তু এইভাবে যাচ্ছে না টিটুদা। আমি মানে বলছি ফল। বাপের সাথে বাপের সংযোগ, আপনি বাপের সাথে বাপের সংযোগ ওঠান। স্যার কিন্তু আচ্ছা, এটাই লেখছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা বিদ্যা ভাব, মানে একটার পরে একটা ভাব নির্ণয় করবেন, একটার পর একটা আহ, লগ্ন থেকে একদম কর্ম অবধি প্রথম হিসাব করবেন, কতটুকু জাতক ডেভেলপ হবে। এইভাবে আমরা আপনার আগে এগিয়ে যাবেন। এবার আমি যারা স্টুডেন্ট আছে তাদের পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দেখেন, আমি একটু সহজ করে দিই আগে। কথা হচ্ছে যে এই প্ল্যানেটটি যে আমাদের কাছে আসবে সেটি কিন্তু নয়, এটি মাথায় রাখতে হবে। অর্থাৎ একটি প্ল্যানেট আমরা ধরলে, আমরা অনেকগুলো ক্লাস করে আসছি, এখন হচ্ছে ভাব বিচার করব, অর্থাৎ ভাবের বিশ্লেষণ করব। তাহলে জাতক কি চায় এগুলোও কিন্তু আমাদের আগে ক্লাস হয়েছে, যে জাতক কি চায়, তাহলে তার উপরে নির্ভর করব। তো প্ল্যানেট কি চায়, জাতক কি চায় সেটি দেখলে আমরা কিন্তু সরে যাব। যে ধরেন তার মনোভাব আমরা জানতে চাইবো, তাহলে এটি আমাদের দরকার নেই। আমাদের প্ল্যানেট আগে কি চাচ্ছে, তো প্ল্যানেট তাকে কি দিতে পারবে, ওই জাতককে কি দিতে পারবে, বা ধরেন সেই জাতকের পিতামাতাকে বা যারা গার্জিয়ান আছে যারা হাতে নিয়ে আসছে তারা কি চায়। তাহলে একটি প্ল্যানেটের নজর দিয়ে আমরা প্রথমে, আমরা তো এই কথাগুলো বলতে পারি যে স্যার, ভাব বিচারের ক্ষেত্রে যেহেতু আমরা এতগুলো ক্লাস করেছি, তাহলে আমাদের ভাব প্রতি প্রথম হচ্ছে লগ্ন সাপেক্ষে শুভ অশুভ গ্রহগুলোকে আনবো। তারপরে হচ্ছে আমাদের যে ভাবের অধিপতি সে অন্য ঘরে গিয়েছে, তাহলে ওই ঘরের সাথে তার কি কানেকশন হয়েছে সেটি আমরা দেখব। তারপরে হচ্ছে ওই জায়গায় গ্রহ থেকে যে গ্রহগুলোকে দৃষ্টি দিয়েছে বা যে গৃহগুলোকে দৃষ্টি দিয়েছে, সেই গৃহের অবস্থানগুলো আমরা এখানে বলবো। আরো একটি বলতে পারি যে ঘরে গৃহে নেই, মানে কোনো গ্রহ নেই সেই গৃহে, তাহলে ওই ভাবপতি যেখানে আছে সে কার নক্ষত্রে আছে, সেই নক্ষত্র অনুযায়ী, নক্ষত্র যদিও আমরা এই ডিপ্লোমা ব্যাচে যাচ্ছি না, তবু সেটিকে একটি পয়েন্ট আমরা আনতে পারি, যে এনে আমাদের শূন্য ঘরগুলো ফিল আপ করার জন্য। দেখবেন যে প্ল্যানেটে কোনো শূন্য ঘর বলে নেই, সব ঘরগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে সেই প্ল্যানেট আমাদের কি চাচ্ছে সেটি আমরা যদি বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো। ধরেন আমাদের আজকের স্বপ্ন কি, স্বপ্ন হচ্ছে আজকের আমাদের এই ক্লাসটা সামনে এসে উপস্থিত হয়েছে। ধরেন সিলেবাস অনুযায়ী আসছে বা সিলেবাসের ভিতরে ছিল সেটি আসছে এখানে, হয়তো একটু আগে পিছে আসছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের এই প্ল্যানেট কি চাচ্ছে। সেই রকম কোনো বিশেষ কোনো গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা বের করতে পারি, তবেই না আমাদের ক্লাস সার্থক হবে, আর না হলে তো আমাদের হবে না। তো ধরেন এর ভিতর যে কথাই আসুক না কেন, ধরেন আমরা ভুল বলি বা সঠিক বলি, যেটা বলি সেটা ধরেন ভুল অংশটাকে আমার উপরে দেন, সঠিক অংশটাকে আপনারা নিন, কিন্তু শিখেন, প্রকৃতপক্ষে শেখেন। স্যার আমি যে কারণে স্যার আমি একটু রাগান্বিত না হলাম, না, যেমন এটা স্যার সমস্যা না মনে হয়। সুভাষ বাবুর স্যার হয়ে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা কোনো সমস্যা না। স্যার আমি বলছি স্যার, হ্যাঁ, যেমন বলেন। স্যার আমি স্যার ক্লাস নিয়েছি স্যার। যেমন আমরা প্রথমে ইয়েটা জন্মচক পেলে দেখে নেব যে লগ্নপতি 1 4 5 9 থাকলে শুভ আছে, ভাবগত শুভ আছে। হ্যাঁ, এই তা নোটগুলো তো আমি তো করেন, স্যার এই এটা নোটগুলো করেন। সুভাষদার কাছে এটা আশা করি এটা বলবে। হ্যাঁ, তারপরে স্যার আমি স্যার লগ্ন নক্ষত্রের সংযোগ বুঝিয়েছি স্যার। হ্যাঁ, ওনারা বলেনি যে বৃহস্পতি, ওনারা তো নিজেরাও বলবে স্যার কিভাবে অ্যাপ থেকে ব্যবহার করা হয়েছে সেটা শিখিয়েছি স্যার। তো হ্যাঁ, বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে আছে, সেই মৃগশিরা নক্ষত্রে থাকার কারণে মৃগশিরা দ্বিতীয় ভাব এবং নবম ভাবকে কানেক্ট করেছে স্যার। সেটা তো সুভাষ দাকে বলবে স্যার। তো সেটা না হ্যাঁ, বলে উনি পরতন্ত্র নিয়ে দৌড় মারলো, এটা তো আশা করিনি স্যার। এটা তো সুভাষ দাকে বলতে হবে যে স্যার এটা বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে পাওয়ার কারণে দ্বিতীয় ভাব নবম ভাব অ্যাক্টিভ হয়েছে, সে পিতৃধন অবশ্যই পাবে, সেটা কনফিডেন্টলি বলবে উনি। হুম। সেটা তো স্যার বলবে, বলছে। উনি তো একটু কম তারপরে কথা রেক টু বলেন। গেটের ক্লাস হয়েছে স্যার, বৃহস্পতি হুম, রেক টু গেট। আমি কোন ক্লাসেই তো স্যার মানে যখন চকটা বলি তখন ওই রেক টু গেট বলি না, দগ্ধ বলি না। তো রেক টু গেট, বৃহস্পতি রেক টু গেট আছে, বকরি আছে, এটা শত্রু ক্ষেত্রে বকরি আছে। শত্রু ক্ষেত্রে বকরি থাকলে কি হয় সেটা ক্লাস হয়েছে, তো সেটা তো তারা বলবে। তো অনেক কিছু তো স্যার আছে শুধু লগ্ন ভাবটাকে নিয়ে। পরবর্তীতে আসবো স্যার আমরা দ্বাদশ ভাবের বিচার।
তো শুধু লগ্ন ভাবটাকে আমি স্যার প্রাধান্য দিচ্ছি যে তারা আসলে যা শিখছে তা আদৌ প্র্যাকটিস করে কিনা স্যার। আমি এর জন্য স্যার এটা আনছি স্যার। তো না, এটা দেখলাম বিষয় না, তারা আজকের কেউ ক্লাসটা হচ্ছে মনে হচ্ছে সহজ, আমি প্রথমেই বলেছি সহজ নয়। এই একটি ক্লাস কিন্তু ওই 3 ঘন্টা না 6 ঘন্টা দিয়েও কিন্তু শেষ হবে না। অর্থাৎ এই ক্লাসটিকে আগে অনুধাবন যদি আমরা না করতে পারি, আমরা একটি ছক, এখানে নমুনা ছক অঙ্কিত আছে, কিন্তু নমুনা ছক না হয়ে আপনাদের কাছে নিয়মিত ছক আসবে। তো সেই ভাব বিচারটা আমাদের শিখতে হবে। তো শিখতে আমাদের যে যে জায়গায় নজর দিতে হবে সেখানে দু চার কথা বলি। এবার সুবর্ণবাবুকে একটু বলার সুযোগ দেন, এবার মনে হয় পারবে। এবার বলেন সুবর্ণবাবু। তা প্রণাম স্যার, আমি স্যার বলি নাই দাদা, তো টিটুদা বলছে তো ওই ওই কথা, এই জন্য আমি ওইটা বলছি, নাহলে আমি বলতাম না। সুভাষ বিদ্যা ভাবটা বলেন, হ্যাঁ? বিদ্যা ভাব কিভাবে বিচার করব? এই জয়ন্ত স্যার হ্যাঁ, তো এটা শুনুন, আপনাদের বলেন বলেন। অলরেডি হ্যাঁ, স্যার শিখেছে, কিন্তু স্যার স্যার বিদ্যা ভাবটা আমরা আহ, কিভাবে বিচার করব? স্যার আমি আর একটা জিনিস বুঝিনি, এটা একটু স্যার যখন লগ্ন ভাগের কথা বলছে, ওই লগ্নে কেতু গাছ স্যার, এটার কি ফল হবে এটা একটু বুঝাই দেন স্যার। ফল তো সরাসরি ফলে কখনোই যাবেন না। কথা হচ্ছে যে আমরা বলেছি লগ্নভাবস্থ কেতু বা লগ্নভাবস্থ রাহু। লগ্নভাবে কেতু থাকলেও লগ্নভাবে রাহুর দৃষ্টি থাকে, কেতুর দৃষ্টি নেই। কেতু যদিও লগ্নের সপ্তমে থাকে কোনো দৃষ্টি দেয় না, কারণ তার চোখ নেই। তাহলে লগ্নভাবে রাহু থাকা, লগ্নভাবে রাহুর দৃষ্টি দেওয়া মানে একই ফল। এটি হচ্ছে কামনা বাসনা বাড়িয়ে দেয়। তাহলে কেতু যে ফল লগ্নভাবকে বাধা দেয়। তাহলে কি বাধা দেয়? ধরেন তার শিশুকালে ওই যে চর্মরোগ, ঘা পাসলা, ছোটখাটো দুর্ঘটনা, এগুলো বা ক্ষীণ স্বাস্থ্য, এগুলো ধরেন হয়তো করায়। সে তো গেল নির্দিষ্ট ফলাদেশ। তাহলে নির্দিষ্ট ফলাদেশে না গিয়ে আমরা ওই প্রথমে জয়ন্ত স্যার কিন্তু বলেছেন যে রাহু যেহেতু লগ্নে কেতু মানে সপ্তমে রাহু থাকবে। ধরে নিন লগ্নে থাকলো না, হয়তো কেতু তৃতীয় থাকলো, আর হচ্ছে নবমে রাহু থাকলো, তাহলেও কিন্তু রাহুর দৃষ্টিটা পড়ছে। রাহুর নবম দৃষ্টি পড়ছে না? হ্যাঁ চেষ্টা বস। করছি। তো রাহুর যে দৃষ্টি পড়ুক না কেন, রাহুর অবস্থান আর রাহুর দৃষ্টি মানে তার একটু চাওয়া পাওয়াটাকে বাড়ায়। তো সপ্তমে থেকে তার যে চাওয়া পাওয়া দিচ্ছে, নবমে থেকে যে নবম দৃষ্টি দেবে, সেই চাওয়া পাওয়া এক চাওয়া পাওয়া না। এই চাওয়া পাওয়াটা যদি আমরা আলাদা করে ফেলতে পারি, আমরা আরো সহজ বলবো। যেমন ধরেন, হ্যাঁ, রাহু যদি কর্কটে থাকতো, তাহলেও তো তার পঞ্চম দৃষ্টি পড়তো, তাই না? পঞ্চম দৃষ্টি পড়তো না? রাহু তো এইদিকে ঘুরে, তাহলে এইদিকে ঘুরলে তার পঞ্চম দৃষ্টি পড়তো। তাহলে পঞ্চম দৃষ্টি পড়লে কি হতো, সপ্তম দৃষ্টি থাকলে কি হতো, নবম দৃষ্টি থাকলে কি হতো? আবার ধরেন এই দ্বাদশে যদি থাকতো, তাহলে দ্বাদশে থাকলেও কিন্তু তার 12তম দৃষ্টি পড়তো। তাহলে ওই ভাবকে যদি আমরা তল্লাশি না করি, এইখানে যখন রাহু থাকতো, রাহু তখন কি হতো? কুম্ভে রাহু থাকলে, সুবর্ণবাবু, দ্বাদশ দৃষ্টি পড়তো লগ্নে। না শুধু পড়তো বললে তো হলো না, এখানে কি হতো? তো দ্বাদশ ভাবের চাহিদা বাড়াই দিত, আর দাদা আর ওই রাহুর দ্বাদশ দৃষ্টি যাই ওই লগ্নে পড়তো। রাহুটা এই যে ঘরে থাকতো, এই ঘরে থাকলে রাহু কি হতো? রাহু স্যার ব্যয় ভাবে চলে যাইতো স্যার। ব্যয় বৃদ্ধি বুঝছেন? করতেছে। এই জায়গা হচ্ছে তার রাহুর কি মূল ত্রিকোণ না? হ্যাঁ স্যার। মূল হ্যাঁ, হ্যাঁ। ত্রিকোণে রাহু বা যে কোনো গ্রহ মূল ত্রিকোণে সে আনন্দিত থাকে, প্রফুল্ল থাকে। যেমন বুধ ধরেন কন্যায় থাকলে তার নিজ গৃহ, তুঙ্গ গৃহ, মূল ত্রিকোণ গৃহ, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সে আনন্দিত হতো। যেমন ধরেন আপনারা এই জায়গায় যদি না ভাবেন যে ধরেন রাহু নবমে থাকতো, নবমে থাকলে রাহুর 3টি শত্রু গ্রহ কি কি? রবি, চন্দ্র, তারপরে মঙ্গল। হ্যাঁ মঙ্গল, বৃহস্পতি। বৃহস্পতি না স্যার, বৃহস্পতি রবিচন্দ্র না, মঙ্গল, রবিচন্দ্র। এই তিনটা। রবিচন্দ্র, রবিচন্দ্র মঙ্গল। হ্যাঁ তাহলে রবিচন্দ্র। রূপচন্দ্র। দেখেন এখানে যখন মঙ্গলে ঘরে থাকতো তখন শত্রু ঘরে থাকতো, হ্যাঁ। আর যখন রাহু মূল ত্রিকোণে থাকতো, তা রাহুর ক্ষিপ্রতা কি একই রকম হতো? ধরেন বৃশ্চিকের রাহু আর কুম্ভের রাহু। না স্যার, একরকম হবে না, না। এই তাহলে এই ক্লাসে যদি এইগুলো না ভাবেন তাহলে কি হবে? তাহলে রবি চন্দ্র মঙ্গল এইবার কর্কটের রাহু থেকে দৃষ্টি দেবে, তাহলে কর্কটের রাহুর কি একই রকম হতো? না বৃষের রাহু আর মিথুনের রাহু কেমন হতো বলেন? একরকম হতো না স্যার। কর্কট বৃষের রাহু কি? তুঙ্গস্থ স্যার, তুঙ্গস্থ স্যার। তুঙ্গস্থ। মিথুনের রাহুও ওই তুঙ্গস্থ। মতান্তরে তুঙ্গস্থ। হ্যাঁ। হ্যাঁ। তাহলে সে যদি শত্রু ঘরে থাকতো তাহলে কি হতো?
তাহলে রাহুর হয়তো শক্তি একটু কমিয়ে যেত স্যার। কমে যেত, ধরেন কমে যেত, বাবার তো যা হতো একটা হতো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে রাহু যখন এই তুঙ্গ গৃহ অপেক্ষা তো ভিন্ন ফল দিত, অবশ্যই স্যার। দিত তো। হ্যাঁ স্যার। তাহলে এইবার কুম্ভের রাহু আর বৃশ্চিকের রাহু নিশ্চয়ই একরকম ফল দেবে না। না স্যার। এই তো। তাহলে ভাব বিচারের ক্ষেত্রে যদি আমরা এই না দেখি, এইবার রবি আর চন্দ্র, তাহলে সিংহের রাহু কি আর বৃষের রাহু একরকম ফল দেবে? না স্যার। এইবার রাহু যখন নিচস্থ হবে, ধরেন ধনুর রাহু আর হচ্ছে মীনের রাহু, একই রকম হবে? না স্যার। দুটোই কিন্তু বৃহস্পতি। দুইটা দুই রকমই হইবে স্যার। কেন হবে দুই রকম? স্যার এই ভাবস্থ গ্রহ অনুযায়ী ভা- স্যার ফল হয় দেবে। ওই জায়গা তো আর ওর ভালো প্লেসমেন্ট না, ওর ওই জায়গায় ভালো আছে এই। রাখে। কথা হচ্ছে যে এই ঘরের অধিপতিও বৃহস্পতি, এই ঘরের অধিপতিও বৃহস্পতি, মীনও বৃহস্পতি, ধনুও বৃহস্পতি, দুইটার ফল দুই রকম কেন হবে? ওইটা মূল ওই ধনুর বৃহস্পতি, ওই তার আনন্দময় মূল ত্রিকোণ বৃহস্পতির। ধনুর বৃহস্পতি মূল ত্রিকোণ, তাই নাকি? না এই ধনু, আমার স্যার ভালো খেয়াল নাই স্যার, ধনুর বৃহস্পতি একটু শক্তিশালী বেশি না স্যার মিনের চাইতে? আচ্ছা, হোক বেশি কম, কিন্তু আপনার উত্তরটা কি হবে? ধনুর বৃহস্পতি আর মিনের, মানে ধনুর রাহু আর মিনের রাহু। তাহলে এখানে বলতে হবে যে লগ্ন সাপেক্ষে যেটার গুরুত্ব সেই হুম, অনুযায়ী ওই রাহুর গুরুত্ব হবে, তাই হবে না উত্তরটা? হ্যাঁ জি স্যার। স্যার। ধরেন পরীক্ষার প্রশ্নে আসছে যে ধনুতে রাহু আর মিনে রাহু, এই দুটির মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্য কি লিখবেন? তাহলে যদি ছক অঙ্কিত থাকে, জন্ম তারিখ অঙ্কিত থাকে, তাহলে লগ্ন অনুযায়ী লিখবে। আর যদি না থাকে তাহলে উত্তরটা কি হবে? যে লগ্ন অনুযায়ী সে যে ভাব হবে সেই ভাব পতির ফলাদেশ হবে, তাই বলবেন না? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এখানেও কিন্তু আমাদের ওই নজর রাখতে হবে যে এইখানে কেন প্রশ্নটা আসলো না যে কুম্ভের শনি মূল ত্রিকোণ, ওই কুম্ভের রাহু, আর মকরেও তো অধিপতি শনি। তাহলে দুটোর রাহুর অবস্থান, তার ফলাদেশ যে পার্থক্য হবে, সেই পার্থক্যটা কি, সেটি কিভাবে বুঝবো? সেটির উত্তর এক কথায় হবে না যে লগ্ন থেকে বা রাশি থেকে হবে। হ্যাঁ স্যার। হুম, যদি লগ্ন থেকে হয় তাহলে কি ভাবের উপর হচ্ছে, কারণ হচ্ছে সে আয়পতি অথবা ব্যয়পতি, অথবা দেখা যাচ্ছে অন্য মেষ লগ্ন হলে সে কর্মপতি অথবা আয়পতি। তাহলে কর্মের একটা ফল আলাদা, আয়ের ফলটাও ভিন্ন। এটা এই অনুযায়ী হবে, তাই হবে না? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ জয়ন্ত স্যার, এবার শুরু করেন। এবার দেখে নেন, সবাই বুঝবে। কারণ হচ্ছে একটি প্ল্যানেট কখনোই বিচার আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিখাবো না। আমরা শিখাবো এখানে আরো, মানে একটি ছক দেখে যেন আমরা 50টি ছক বিচার করতে পারি, সেটি শিখবো। জি স্যার। আপনারা তো একটু একটু নজর দিলে, যেমন টিটু স্যার বলেছেন যে বিদ্যাভাবটা বলুন। আচ্ছা, বিদ্যাভাব আমরা বলার ক্ষেত্রে এই প্ল্যানেটেরই যদি বিদ্যাভাব বলি, তাহলে আজকে শিখে গেলাম, পরে আর আমাদের এটি নিয়ে আর চিন্তা থাকবে না, কারণ এই ধরনের প্ল্যানেট আসবেও না। মীন লগ্নের পঞ্চমে মঙ্গল বক্রস্থ, আর হচ্ছে বিদ্যাপতি কিনা ষষ্ঠে শনি যুক্ত হয়ে বসে আছে। তো এই লগ্ন সাপেক্ষে যদি আপনারা বিচার করেন তাহলে বলবেন শনি পাপ গ্রহ, শনির সঙ্গে চন্দ্র বসে আছে, বিদ্যাপতি, তাই না? তাহলে আরেকটি প্ল্যানেট যখন আসবে, সেখানে বিদ্যাপতি শনি যুক্ত না হয়ে বৃহস্পতি যুক্ত হয়ে আছে ষষ্ঠে, তাহলে ফলাদেশ পরিবর্তন হবে না? চন্দ্র যুক্ত না হয়ে বিদ্যাপতি, বিদ্যাপতি শনি যুক্ত না হয়ে রাহু যুক্ত হলো বা রাহু দৃষ্ট হলো, তাহলে কি ফলাদেশ পরিবর্তন হবে না? জি স্যার, হবে। তাহলে এটি ফলাদেশ হবে কেন? ক্লাসটা হচ্ছে ভাবের গুরুত্ব, ভাবের সঙ্গে ভাবের সংযোগ। তাহলে যেমন আগে গুরুত্ব, গুরুত্ব যদি আমরা বুঝি, তারপরে তার সংযোগ বুঝবো। সংযোগটা কি? সংযোগটা হচ্ছে ওই যে চতুর্থ পতি, এই লগ্নের লগ্নপতি এবং দশমপতি চতুর্থ থেকে দশম ভাবে সংযুক্ত হয়েছে, এটা হচ্ছে সংযুক্ত। বুঝলেন? বৃহস্পতি কি তার নিজ গৃহেই কিন্তু দৃষ্টি দিয়ে একটা সংযোগ তৈরি করেছে। এই সংযোগ ভাবের সাথে ভাব সংযোগ হলে কি হবে, সংযোগ না হয়ে ভাব বিয়োজন হলে কি হবে? এই ভাবপতি যদি তার ভাবপতির শক্তি কোনো গ্রহ কেড়ে নিচ্ছে কিনা, এটি আগে দেখতে হবে।
আর ওইভাবে সে পরিপূর্ণরূপে ফল দিচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা যখন শূন্য গৃহ বিচার করব বা ওই ভাব বিচার করব, আর একটু জটিল হলে আমরা নক্ষত্রের অধিপতি যখন যাব, তখন সেটি আরো জটিল হয়ে যাচ্ছে। তো আমরা নক্ষত্রের নাই যাই, বা নক্ষত্র তো আমরা একটু একটু শিখেছি, প্রয়োজনে আমরা এখান থেকে আগে এই সবটার কিছু যদি বের করার চেষ্টা করি, তাহলে সেইগুলো আগে বের করি। এইটা বের করতে যে যেন আমরা সবগুলো সব বুঝি। যার জন্য আমি বলেছি কিন্তু যে লগ্নকে একটি প্ল্যানেট যখনই করা হবে, এই লগ্নকে এখানে আনেন, মেষে আনেন, বৃষে আনেন, মিথুনে আনেন, লগ্নকে ঘোরান আর রাশি এই দিকে ঘোরান। ঘুরাতে ঘুরাতে যে দেখবেন 12 × 2 = 24টা প্ল্যানেট পাবো। তাহলে 24টা প্ল্যানেটের 24 রকম ফলাদেশ কিন্তু পেয়ে যাবো আমরা। এই বৃহস্পতি একই জায়গায় থেকে 24 রকম ফল দেবে। এইবার 24-এর সঙ্গে এ তো ধরেন এই ঘরে 3টি নক্ষত্র, প্রত্যেকটা গ্রহ এক একটা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আসে। তাহলে 24 × 9 যদি দেন, কতগুলো ছক পেয়ে যাবো দেখেন, ভেবে দেখেন, দেখেছেন? তাহলে ওই এতগুলো ছক যখন আসবে, সেইগুলোকে বিচার একই সঙ্গে করার জন্য আমরা অনুধাবন করব শুধু। আমরা যদি শিখি, তাহলে কিন্তু টপিক শিখবো। টপিক শিখলে কেউ জ্যোতিষ করতে পারে না, কেউ না। টপিক শেখা জ্যোতিষদের কখনো তারা তার ভাগ্যফল প্রত্যাশীকে কোনোদিন খুশি করতে পারবে না, আর তারা নামজাদা জ্যোতিষ হবে না। এটা হচ্ছে মূল ব্যাপার। আর কথা শিখতে হবে, সবার কথা বলার অধিকার আছে। কথা বলে যেন আমাদের এখান থেকে জড়তা কাটিয়ে নিয়ে যেতে হবে। নেন, এবার জয়ন্ত স্যার ব্যাখ্যা করেন। আচ্ছা, এবার আমরা যদি লগ্ন ভাবটা আমরা বিচারে যে দেখলাম, লগ্ন ভাবটা অ্যাভারেজ আছে, মানে মধ্যম আছে। আমরা রেক্টুগেটও পেয়েছি, তারপরে ওই কি বলে নক্ষত্র দিয়েও দেখেছি। তো এবার দ্বিতীয় ভাবটা যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু শূন্য গ্রহের যে ইয়েটা আনলো স্যারে, শূন্য গ্রহের বিচারটা পেয়ে যাবে। কেউ একজন দ্বিতীয় ভাবটা বিচার করুন, আমি হেল্প করব, ঠিক আছে? টিটুদা আছে, নিরুজদা আছে, আমরা হেল্প করব। কেউ স্যার একজন আমি দ্বিতীয় একটু ভাবটা বলার বিচার চেষ্টা করুন। করি। হ্যাঁ, করুন। স্যার স্যার দ্বিতীয় ভাবের ক্ষেত্রে স্যার আমরা প্রথমে স্যার এই সূত্র অনুযায়ী আমরা প্রথমে দেখব যে এ, দ্বিতীয় ভাবে কোনো গ্রহ আছে কি নেই। যেহেতু দ্বিতীয় ভাবে কোনো গ্রহ নেই, নাই, এখন দেখবো ভাবে আমরা কোনো গ্রহ দ্বিতীয় নাই। ভাবে। জি স্যার। ভাবে কোনো গ্রহ নাই। হ্যাঁ, এবার ভাবে কোনো হচ্ছে গ্রহ নেই, ভাব এবং দস্যু। ভাবের উপর কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা। হ্যাঁ, আছে। স্যার ভাবের উপর স্যার কোনো গ্রহের দৃষ্টি আহ, স্যার রাহু দেখি 1 2 3 নাই, 4 5 নাই। নাই স্যার কোনো। নাই। বৃহস্পতি দেখি, বৃহস্পতি এবার নেই। ভাবপতি। এখন ভাবপতিকে দেখতে হবে স্যার। ভাবপতি হচ্ছে মঙ্গল। যে হ্যাঁ, মঙ্গল এই বসে আছেন, তিনি হচ্ছেন ভাব থেকে, মানে তিনি হচ্ছে মানে লগ্নের পঞ্চমে বসে আছেন। তাহলে লগ্নের পঞ্চমে বসে ধনপতি, আছে। হ্যাঁ ধনপতি লগ্নের পঞ্চমে বসে আছেন স্যার। এটা একটা, মিত্রক্ষেত্র, মিত্রক্ষেত্র। হ্যাঁ, এবং মিত্র ক্ষেত্রে, এবং দেখলাম যে বক্রী হয়ে বসে আছে। হ্যাঁ। তাহলে আহ তাহলে প্রথম আমরা একটু একটু আলাদা আলাদা ভাবে বিচার করুন। প্রথমে আমরা যেটা পেলাম, ভাবে কোনো গ্রহ নাই। জি স্যার। ভাবকে কোনো গ্রহ মানে দৃষ্টি দিয়ে দেখেন নাই। তৃতীয় দৃষ্টি হচ্ছে দিয়ে দেখি। ভাবপতি মঙ্গল পঞ্চমে বসে আছে। তাহলে পঞ্চম যে বসে আছে, এই যে ভাবটা পেলাম আমরা, এটা শুভ। 1 4 5 9 শুভ শুভ, জি স্যার। মানে এই দ্বিতীয় ভাবপতির অবস্থানটা হচ্ছে শুভ। আবার জি হচ্ছে স্যার। এই দ্বিতীয় ভাবপতি কিন্তু নবম ভাবেরও অধিপতি। জি স্যার। ঠিক আছে, তো নবম ভাবের অধিপতি হওয়ার কারণে এটাও শুভ। কিন্তু দ্বিতীয় ভাবটা তো মারক। দ্বিতীয় ভাবটা হচ্ছে, আমরা কিন্তু দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব হচ্ছে মারক ভাব। তো এখানে দ্বিতীয় ভাব মানে ধনপতি পঞ্চমে বসে আছে শুভ, নবমপতিও সে তো শুভ বসে আছে। তাহলে আমরা এটা জি পেলাম, স্যার। মিত্র ক্ষেত্র এটা পেলাম শুভ। তো জি স্যার। এবার নক্ষত্রটা দেখুন, পুষ্য নক্ষত্র। পুষ্য নক্ষত্রটা নক্ষত্রগত ভাবে শুভ, কিন্তু পুষ্য নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি। সে হচ্ছে একাদশ এবং দ্বাদশপতি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে ষষ্ঠে বসে আছে স্যার। নক্ষত্র যখনই আমরা দেখব, পুষ্য নক্ষত্রটা শুভ, কিন্তু নক্ষত্রের অধিপতি যেহেতু শনি, কাজী শনির নক্ষত্রে মঙ্গল বসে আছে। এটা একটু নেগেটিভ পেলাম আমরা। জি স্যার, অল্প একটু একেবারে পেলাম। শতভাগ মানে এই মঙ্গলকে আমরা শুভ পেলাম না। মঙ্গল রেট্রোগেট, বক্রী। আর এখানে আরেকটা কথা একটু বলে যান, পুষ্য নক্ষত্র পেলেই যে শুভ কেন বলবো সেটা একটু বলে যান। এটা একটা নতুন কথা আসছে।
স্যার পুষ্য নক্ষত্রটা হচ্ছে শুভ, সেটার কারক কারক হচ্ছে স্যার, প্রতীক হচ্ছে গাভীর দুধের পাট। স্বচ্ছতা আছে এই নক্ষত্রের মধ্যে, পোষণ করার প্রবণতা আছে এই নক্ষত্রের মধ্যে। হুম। এবং এই নক্ষত্রের যে অধিদেবতা সেটা হচ্ছে স্যার বৃহস্পতি। এই কারণে স্যার নক্ষত্র দিক দিয়ে পুষ্য নক্ষত্র, 27টা নক্ষত্র পুষ্য নক্ষত্র একটা শুভ নক্ষত্র। কিন্তু এই নক্ষত্রের অধিপতি শনি এই লগ্নের সাপেক্ষে একাদশ এবং দ্বাদশপতি। তো এই একাদশ এবং দ্বাদশপতি হওয়ার কারণে কিছুটা অশুভত্ব পেয়ে গেল। তো মঙ্গল আমরা পঞ্চম ভাব পাওয়ার পরেও স্যার এই মঙ্গল রেট্রোগেট হওয়ার কারণে কিছুটা নেগেটিভ হলো। মঙ্গল নিচস্থ, নিচস্থ হওয়ার কারণে কিছুটা নেগেটিভ পেল। তাইলে এখন এই যে দ্বিতীয় পতি এখানে এবং কয়েকটা ভাগ্য। নেগেটিভ পেয়েছে স্যার। জেকে দেব স্যার, আর একটা কথা বলি। যেমন পঞ্চমে মঙ্গল নিঃস্ত হয়েছে এক, দ্বিতীয় হচ্ছে বক্রস্থ হয়েছে এক, পঞ্চম পতি ষষ্ঠে শত্রুগত যুক্ত আছে, সেটা আর এক, তাই হ্যাঁ, না? হ্যাঁ স্যার। তাহলে এই যে তিন ভাবে পঞ্চম ভাবকে দুর্বল করেছে, তাহলে দুর্বল করার কারণে এই পঞ্চম ভাবটা ধরেন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে যখন পঞ্চম ভাবটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন সেই পঞ্চম ভাবে যে গ্রহ আসছে উনি 2 এবং 9-এর অধিকারী, হ্যাঁ স্যার। মানে ধনভাব এবং ভাগ্যের অধিকারী। তাহলে যদি সেই ভাবের অধিপতি গ্রহ পঞ্চমে এসে দুর্বল হয়, তাহলে ওই জাতকের ভাগ্যের ক্ষেত্রে তার কোনো, মানে পঞ্চম ভাবের যে বাধাগুলো সেই বাধাগুলো আসে না, আসবে স্যার। তাহলে সেই বাধাগুলো পায়। এখানেই কিন্তু আমাদের বিবেচনা করতে হবে যে যদি সঙ্গে সঙ্গে এই লগ্নটা যদি মেষ হতো, তাহলে কিন্তু লগ্নপতি আর অষ্টমপতি গিয়ে চতুর্থে বক্রস্থ হতো, বাকি গ্রহগুলো একই থেকে যেত। এইটা যদি আমরা অনুধাবন করতে পারি যে চতুর্থ ঘর থেকে ওই যে ঘর থেকে যা বিচার করা হয়েছে সেইখানে ওই ভাগ্যভাবকে টেনে নিয়ে আসতে হবে। তো যখন যে ঘরের এক একটি গ্রহের দুটি বাদে তো সবার দুটি করে গৃহ, এই দুটি করে গৃহ কেন, এটাও কিন্তু ক্লাস হয়েছিল। তো ধরেন হ্যাঁ দুটি করে গৃহ, ওই দুটি গৃহের শুভত্ব অশুভত্ব আসবে তো লগ্ন সাপেক্ষে, তার ভাব সাপেক্ষে। তো সেই ঘরের জায়গাটাকে টেনে এনে আমরা এক জায়গায় যুক্ত করব, যুক্ত করে ওখান থেকে ফলাদেশটাকে আমরা কত অংশ নেব আর কত অংশ বর্জন করব, এটাই হচ্ছে বিষয়। যদি একটু বিবেচনা করেন যে আমরা ধন ভাব হিসাবে পাপ ভাব, কিন্তু ভাগ্য ভাব তো আর পাপ ভাব নয়, হ্যাঁ স্যার। সেই তো একই তো ব্যক্তি। তাহলে একই ব্যক্তি ভাগ্যকেও নিয়ন্ত্রণ করছে, ধন সম্পদকেও নিয়ন্ত্রণ করছে। কিন্তু ধনটা, তার উপার্জনটা, অর্থটা অবৈধ হতে পারে, তার ভাগ্যটা কিন্তু অবৈধ নয়, এটি মাথায় রাখুন। যদি ভাগ্যটা অবৈধ না হয়, তাহলে ভাগ্যটা পঞ্চম ভাবে বসে আছে, পঞ্চম ভাব থেকে যে উপার্জনটা করব সেইটা পাপ হতে পারে, কিন্তু পঞ্চম ভাব থেকে আমার ভাগ্যের যেটা আসবে, মানে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা ধর্ম পিতা মাতা গুরুজন শিক্ষাগুরু দীক্ষাগুরু যা আসবে, সেগুলো তো আর পাপ নয়। না স্যার। উপরন্ত সেই মঙ্গল কিনা যদি তার একটু পাপস্থতা থেকে থাকে, তাহলে সে মালটা যে বকরি হয়ে গেছে, মানে বকরি হওয়া মানে কি শক্তি কমানো। আবার ওই মালটা যে যার যে ধনভাবের যে পাপ ফল, সে যে কি করেছে, কি করেছে নিঃস্ব হয়েছে, মানে সে মাথা নত নিঃস্ব। করেছে, নিঃস্ব হয়েছে। 3 নাম্বার কি করেছে, ভাবপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করেছে। আবার কি হয়েছে, মীন লগ্ন সাপেক্ষে মঙ্গল শুভকারক গ্রহ, মঙ্গল হচ্ছে অঙ্গিরাজ পুত্র, না অঙ্গিরাজ পুত্র বৃহস্পতি ভূমিপুত্র, সরি ভূমিপুত্র মঙ্গল। তাহলে সে আগুন কারক গ্রহ, যেগুলো বারুদ, তারপরে হচ্ছে অস্ত্র শস্ত্র সেনাবাহিনী বা যত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্ম, ইট বালু সিমেন্ট খোয়া লোহা লক্ষ্য, হ্যাঁ এইগুলো অস্ত্র শস্ত্র মানে নিধনযোগ্য যেগুলো ঘটায়, সেই সকল দিক আবার সৃষ্টির রহস্যর দিক। আবার ভূমির থেকে তার জন্ম, যেমন ওই যে সীতা দেবীর জন্ম কিসের থেকে, হাল চষতে চষতে লাঙ্গলে বেঁধেছে, তাহলে লাঙ্গলে বেঁধে সীতা দেবী ভূমিষ্ঠ হয়েছেন। তো উনি সেই ইয়ে থেকে মানে ভূমি থেকে ওনার জন্ম হয়েছে। তো এই মঙ্গল তো সেই ভূমি থেকে আসা, সেই ভূমিকে পোড়ালে অমনি, ভূমির মাটি পোড়ালে শক্ত ইট হচ্ছে, যে ইট একটা মেরে দিলে অমনি আমরা জায়গায় শেষ, এমনও ঘটছে। আবার ওই ভূমিতে একটি সুন্দর বীজ রোপণ করলে
সেই বীজটা গাছ হয়ে ফুল দিচ্ছে, আমরা সুবাস নিচ্ছি, বা আমরা সেই অনুষ্ঠানে সাজাচ্ছি সুন্দরভাবে। সবাই খেয়াল করে, সুন্দরভাবে আমরা অনুষ্ঠানকে সাজাচ্ছি। আবার কি হচ্ছে, কেউ খোঁপায় বসছি, কেউ পূজায় নিয়ে দেবতাকে খুশি করার চেষ্টা করছি। আবার ওখান থেকে একটি ফল হচ্ছে, সেই ফলটি খেয়ে আমরা জীবিকা নির্বাহ করছি। তবে লক্ষ্যটা, আমরা যে বীজটা বপন করছি, লক্ষ্যটা যদি আমার ঠিক না থাকে, আমি ধরেন ক্ষুধার্ত একটি ফল পারবো, আমরা গুলটি কাঠ মারবো। তো গুলটি কাঠটা মারলে ফলটায় যদি লাগে, ফলটা ভিতর ঢুকে যাবে, ফলটা নষ্ট হতে পারে। আবার ফলটা যদি গুলটি কাঠ মারার পরে যখন ফলটা ছুঁড়ে পড়বে, যদি আমি ক্যাচ না ধরতে পারি, তাহলে আমার ক্ষুধা নিবারণ হবে না, তো নিচেই পড়ে ফেটে চৌচির হয়ে যাবে। তাহলে ফলে লাগানো যাবে না, গুলটিটা বোঠায় লাগাতে হবে। তো বোঠায় লাগানোর পরে ফলটা ছিঁড়ে পড়বে, দৌড়ে যেয়ে ক্যাচ ধরতে হবে। তাহলে এই গ্রহটা কি অবস্থানে রয়েছে, ওইখানে আমি কি বীজ বপন করব, ওর বোঠায় যে নক করে আমি ওর ফলটা নেব, মানে কি মঙ্গলের যে ক্রিয়াকর্ম, ওই ক্রিয়াকর্মটুক নেব। সে পঞ্চমে থেকে কি ক্রিয়াকর্ম দিচ্ছে, সেটি আমরা নেব। তাহলে ক্রিয়াকর্মটুক নিতে পারলে আমাদের আহার বা ক্ষুধা নিবারণ হবে। আমাদের ক্ষুধা কি? জ্যোতিষ হওয়া ক্ষুধা। আমাদের ক্ষুধা তো আর এখন নাস্তা করব পরাটা ডিম দিয়ে বা হয়তো লটপটি চটপটি দিয়ে, এগুলো তো না। আমাদের জ্যোতিষ ক্ষুধা। তাহলে জ্যোতিষ ক্ষুধায় ছাত্রদের সহযোগিতা করে টকশোর মাধ্যমে আপনারা যেন এইভাবে প্রশ্নগুলোকে উদ্ধার করে নিয়ে আসতে পারি, তবেই না আমরা শিখবো জ্যোতিষ। একটু যদি ভাবেন, আমরা রাতের ক্লাসে, উচ্চতর ক্লাসে, আজ 11তম ক্লাস হয়েছে, আমরা কি করেছি, আসলে কি করেছি? যদি সিলেবাস অনুযায়ী সিলেবাস দিয়ে ক্লাস হতো, আমরা আসলে কি করতাম? আর আজকে রাত্রে একটু দয়া করে থাকেন, দেখি আজকে রাত্রে আমি কি করি, দেখেন, নেন, বলেন এইবার। আচ্ছা। স্যার ফিরোজ স্যারও একটু সহযোগিতা করেন, জয়ন্ত স্যারকে একটু করেন। আচ্ছা, অনেকের ভিডিও অফ, এই আমি প্রফেসর আরেকটা প্রশ্ন করি আপনাকে, কুমার বাবু আপনাদেরকে তাদের সবার ভিডিও উদ্দেশ্যে। অফ। ঠিক আছে, যেমন দ্বিতীয় পতি এবং নবম পতি তো পঞ্চমে আসছে, পজিটিভ নেগেটিভ সব দেখলাম। যেহেতু বাপডা শুভ আছে, তো এখানে একটা তার দন, পৈতৃক দন পাওয়ার একটা যোগ আছে, কিন্তু এখানে যেমন আরো কিছু বিষয় যদি আমরা নজর দিই, এই দ্বিতীয় পতি পঞ্চমে যে মঙ্গলটা রেট্রোগেট আছে, এখন এই রেট্রোগেট হওয়ার কারণে নিচস্থ মঙ্গল কি কিছুটা শুভত্ব পেলো নাকি নেগেটিভিটি পেলো? স্যার রেট্রোগেট হওয়ার শুভ পর। গ্রহ, স্যার শুভ গ্রহ, স্যার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যখন বক্রী হবে স্যার, শুভত্ব একটু হ্রাস পাবে। কিন্তু মিত্র ক্ষেত্রে হুম। বক্রী হওয়া একটু ভালো স্যার। এ দুইটাই শিখছি স্যার, আপনি এটা হ্যাঁ, বলে দিয়েছেন স্যার, এখন মিত্র এই ক্ষেত্রে সমন্বয় কি? গ্রহটা বক্রী হয়েছে, যেহেতু মিত্র ক্ষেত্রে গ্রহটা বক্রী হয়েছে, তাইলে সে যে যে বাবের অধিপতি, দ্বিতীয় বাবের এবং নবম বাবের, তো সে কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবে, এবং তার ধনও পাবে। পারিবারিক যেজন দ্বিতীয় বাপ থেকেও পরিবার, আত্মীয় কুটুম্ব বিচার করা হয়, সেই সাপোর্টটা কিন্তু সে পাবে। জয়ন্তদা, আমি একটু ইন্টারফেয়ার করি হ্যাঁ, সেকেন্ড ভাব নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যেহেতু ভাবের সাথে ভাবের কনজাংশন, সেই হিসাব বিচার করলে এখানে যে চারটা সূত্র লেখা হয়েছে, দ্বিতীয় ভাবপতি মঙ্গল তিনি কোথায় আছেন? তিনি আছেন কর্কটে নিচস্থ অবস্থায়। আমরা জানি দ্বিতীয় ভাব মারকত্ব দোষ দেয়। আমরা যদি ফার্স্ট টাইম এটা চিন্তা করি, দ্বিতীয় পতি নিচস্থ অবস্থায় আছে, তার মানে তার মারকত্ব কিছুটা এখানে হ্রাস পেয়েছে। এখন কনজাক্ট আমি কোথায় কোথায় করলাম? কনজাক্ট করলাম দ্বিতীয় পতি পঞ্চমে, এবং ইনি একই সাথে নবমপতি হওয়ায়, একই সাথে নবমপতি, তাহলে 2, 5, 9 এখানে কনজাংশন তৈরি করলো। এবং আবার পঞ্চমপতি ষষ্ঠে থাকায় তাহলে 2, 5, 6, 9 কনজাংশন তৈরি করছে। দ্বিতীয় পতি যেহেতু নির্দিষ্ট আয়, আমাদের পৈতৃক সম্পত্তির কারক, সেই ক্ষেত্রে এইখানে নিচস্থ হয়ে, নিচস্থ হয়ে মারকত্ব দোষ নষ্ট করতে, সেইখানে কিছুটা হানি করতে পারে। শনি দ্বারা পীড়িত হওয়ায়, শনি দ্বারা পীড়িত হওয়ায় তাইলে তার সম্পত্তির বিষয়গুলা কি হবে, সেই পৈতৃক সম্পত্তি সে কিভাবে পাবে? এখানে যেহেতু গ্রহটি মঙ্গল, মঙ্গল আমাদেরকে কি দেয়? সংঘর্ষ দেয়, একটা কিছু লড়াই করার পর একটা প্রাপ্তি দেয়। সেখানে তার যে লড়াইটা হবে, এটা হবে ঠান্ডা লড়াই। একই সাথে ভাগ্যপতি হিসেবে উনি কিন্তু তার দোষ কিছুটা হইলেও খণ্ডন করেছেন।
তার যে তেজ, মঙ্গলের যে উগ্রতা, এখানে কখনোই সেটা থাকবে না। ভাগ্যপতি হিসাবে উনি এভারেজ, দ্বিতীয় এবং ভাগ্যপতি হিসেবে এভারেজ, দ্বিতীয় পতির মারকত্ব দোষ হ্রাস করে ভাগ্যপতি হিসাবে সেই দোষটাও উনি খণ্ডন করছেন, এভারেজ রেজাল্ট দিবেন। পঞ্চম পতি ষষ্ঠে থাকায় ষষ্ঠের সাথে তার এই একটা মানসিক সংঘর্ষ সবসময় থাকবে। ওনার যে ক্ষিপ্রতা থাকার কথা ছিল, পঞ্চম ভাবে ওনার যে আহ, চিন্তাধারা থাকার কথা ছিল, উনি সবসময় ওনার চিন্তাধারার মধ্যে একটা উত্থান পতন সবসময় থাকবে। আমি এইটুকুই একটু অ্যাড করতে চাইছিলাম। এখানে মঙ্গল কিন্তু আমাকে খারাপ দিবেন না, কখনোই খারাপ দিবেন না। মারকত্ব দোষ উনি অলরেডি নষ্ট করে ফেলছে নিজস্ব হয়ে। তাছাড়া শনি নক্ষত্রে আছেন, পুষ্যা নক্ষত্রে আছেন। পুষ্যা নক্ষত্রে যেহেতু তার অধিদেবতা বৃহস্পতি, লগ্নপতির লগ্নপতির উনি দেবতা, সেই ক্ষেত্রে মঙ্গল এখানে আমার একটা পজিটিভ রেজাল্ট দিবেন। শুধুমাত্র পঞ্চম পতি ষষ্ঠে যাওয়ার কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি করবেন। নবম পতি হিসাবে এখানে আমাকে একটা পজিটিভ রেজাল্ট আমি এখান থেকে আশা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দ্বিতীয় ভাব বিচারে আমরা হচ্ছে দ্বিতীয় ভাবের কারক গ্রহ আছে, সেটা হচ্ছে বৃহস্পতি। ধনভাবে কারক গ্রহ বৃহস্পতি, সেটা লগ্নের চতুর্থ আছে, এটা কিন্তু একটা শুভ। এটা একটা দেখবেন। আর একটা বিষয় হচ্ছে আমি যে চারটা প্যারা নিয়ে আসছি সেই জায়গায় একটা ত্রুটি আমি ইচ্ছা করে রাখছিলাম, তো সেই ত্রুটিটা আপনারা কেউ কিন্তু ধরিয়ে দেন। সেটা হচ্ছে আমরা যখনই লগ্ন সাপেক্ষে বিচার করবো সেই সাথে একই সাথে প্রত্যেকটা ভাবের যে অধিপতি এবং প্রত্যেকটা ভাবের অধিপতিকে আমরা রাশি সাপেক্ষ দেখব। তা কাজে আমি লগ্ন যখন বিচার করবো আমি কিন্তু এই প্যারাটা যুক্ত করে নাই, ইচ্ছাকৃতভাবে করি নাই। তো এটা আপনারা দেখুন, লগ্ন ভাব যখন আমরা বিচার করবো সেই লগ্ন ভাবের যে অধিপতি বৃহস্পতি, সে কিন্তু রাশি সাপেক্ষে একাদশে অবস্থান করছে। এবার দ্বিতীয় ভাবের যে অধিপতি মঙ্গল, সে কিন্তু রাশি সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে। এটাকে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। এটা কিন্তু মানে অধিকতর আহ, গুরুত্ব দেওয়ার কথা স্যারও বলেছেন, ঠিক আছে? তো আপনারা ভাব বিচারের ক্ষেত্রে এগুলাকে মানে মূল যে বিষয়টা হচ্ছে আমরা যদি থিওরি শিখি, থিওরি থেকে আমরা মূল বিষয়টাকে বের করে নিয়ে আসতে পারবো। তো থিওরির শতভাগ কতটুকু আমরা অ্যাপ্লাই করতে পারছি, ঠিক আছে? একটা জন্মছক দেখার সাথে সাথে আমি আলাদা আলাদাই নিচ্ছি, একটা ভাবকে আলাদাভাবে নিচ্ছে, আলাদা নিলে একটু কমে যায়, পরিমাণটা কমে যায়, ঠিক আছে? এবং ওই চারটা প্যারা পাঁচটা প্যারায় গিয়ে যদি আমরা সবগুলা দিকে নজর দিতে পারি, তাইলে কিন্তু আমরা একটা একটা করে ভাব বিচার পরিপূর্ণরূপে করতে পারবো। আর তারপরে আস্তে 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 আপনারা এই ভাব দেখলে ওই সবকিছুই বলে দিতে পারবেন, সেটা 5-10 মিনিট যাই লাগুক। আর যত দক্ষতা হবে তত সময় কম লাগবে আর কি। স্যার, এখানে আরেকটা ইন্ডিকেশন ছিল সেকেন্ড, দ্বিতীয় পতির সাথে, যেটা আসলে আমি বলতে খেয়াল আমি আগে থেকে সারাবার সেটা ইন্ডিকেট করে দিয়েছি। এই যে দৃষ্টিগুলো আসছে, এগুলো কিন্তু কনজাক্ট করছে। অষ্টমে দৃষ্টি পড়ছে, একাদশে দৃষ্টি পড়ছে, দ্বাদশে দৃষ্টি পড়ছে। তাইলে আমরা মঙ্গলের চতুর্থ দৃষ্টি জানি যে ওই ভাবটাকে রক্ষা করে, তাহলে তাকে ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করবে। অষ্টম ভাবের যে কারকতা আছে সেখান থেকে তাকে রক্ষা করবো, জাতককে রক্ষা করবে। একাদশে তার একটা প্রভাব থাকবে। ভাগ্যে একটা উত্থান পতন তার থাকবে, কিন্তু সে ওভারঅল সেইখানে একেবারে যে খারাপ রেজাল্ট দিবে তা কিন্তু না। তাইলে কয়টা ভাব কনজাক্ট করছে, ভাবপতি একটা ভাবপতি কয়টা ভাব কনজাক্ট করছে, এবং সেইখান থেকে দেখেন, যদি একাদশ এবং দ্বাদশ পতি ধরি আমরা, দৃষ্টি দিছে, কিন্তু একাদশ দ্বাদশ পতি নক্ষত্রে কিন্তু মঙ্গল আছে। তার মানে জীবনের তার প্রাপ্তির ক্ষেত্রে মঙ্গল একটা বিরাট ভূমিকা রাখবে। তার ভাগ্যের উত্থান পতনের সাথে আহ মঙ্গলের বা এই দ্বিতীয় পতির একটা বিরাট ভূমিকা জড়িত এখানে। আমি আমি চারটা খেয়াল করে দেখছি, একমাত্র মঙ্গলটাই ভালো অবস্থায় আছে। মঙ্গলটাই ব্যক্তিকে বাঁচাতে পারবে। আচ্ছা, একজন তৃতীয় ভাবটা বিচার করুন তো। এইখানে আরেকটু দেখুন যে আমরা কি জানি, মঙ্গলের শত্রু জানি একমাত্র বুধ, তাই না? হ্যাঁ স্যার। তাই তো জানি। স্যার সবাই কি জানি মঙ্গলের শত্রু কে বুধ স্যার। আর শনির শত্রু কে? স্যার রবি রবি স্যার, রবি। চন্দ্র মঙ্গল। রবিচন্দ্র মঙ্গল। তাহলে মঙ্গল তো শনিকে শত্রু মনে করে না, করে? না স্যার। কিন্তু শনি তো মঙ্গলকে শত্রু মনে করে, করে না? করে জি স্যার, স্যার। করে স্যার। তাহলে কি হলো?
দুইজনের মধ্যে একজন হচ্ছে মঙ্গল, সে শনিকে শত্রু মনে করে না, অর্থাৎ এই জায়গায় আমি অ্যারো দিতে পারলাম না, কিন্তু শনির এখানে তীর দিতে পারি, যে শনি মঙ্গলকে শত্রু মনে করে, মানে তীর বিঁধে দিছে। জি স্যার। তাহলে ঘটনাটা কেমন হয়ে গেল না? কেমন হয়নি, এটাই সঠিক। বিষয়টা হচ্ছে কি, ধরেন আমাকে দেবাশিস বাবু শত্রু মনে করে, কিন্তু আমি মনে করি ও দেবাশিস বাবু তো লালমনিরহাটের মানুষ, সে শত্রু মনে করলেই বা কি না করলেই বা কি, আমি তো জি আর স্যার। কোনোদিন লালমনিরহাটে যাব না। আর দেবাশিস বাবু লালমনিরহাট থেকে খুলনায় এসে বা আমাকে কি করবে? তাহলে দুটি পার্থক্য আছে না? অবশ্যই স্যার। তাহলে শনির ঘরে দৃষ্টি দিয়েছে, ধরে নেন শনি এখানেই আছে। এইবার যদি শনিকে আপনি সরাসরি সপ্তমে বা অষ্টমে কোনো জায়গায় বসিয়ে দেন, ধরেন বসিয়ে দিলেন, ওটা মুসকানে করে, ওটা এমনি দেখানোর জন্য দিলাম, তাহলে বিষয়টা কি হতো? এই প্ল্যানেটে মঙ্গল যদি ভাগ্যপতি পঞ্চম ভাবে থেকে বা ধনপতি পঞ্চম ভাবে থেকে তার অপশক্তিগুলো লোপ পেয়েছে, কেন পেয়েছে? সে জলরাশিতে আছে। দ্বিতীয় কথা হচ্ছে সে ভাবপতি কিনা শনি যুক্ত হয়ে ষষ্ঠে ঘরে গৃহে আছে। তৃতীয়, সে বক্রস্থ হয়ে আছে, সে কোনো পাপ গ্রহ দৃষ্ট বা যুক্ত নেই, মানে কোনো শত্রু গ্রহ দৃষ্ট বা যুক্ত নেই, কিন্তু সে শত্রুর ঘরটায় দৃষ্টি দিয়েছে। মানে কি, দেবাশিস বাবু খুলনায় এসে আমাকে কিছু করতে পারবে না, তাহলে সে মনে করেছে খুলনায় শালার আমি কোনো না কোনো ভাবে ঘাঁটি গাড়ার চেষ্টা করব, বা খুলনাকে আমি অ্যাভয়েড করব। স্যারকে কিছু করতে পারলাম না, ঠিক আছে আমি খুলনায় যাবো। এবার স্যার কোনো অনুষ্ঠান করলো, কনফারেন্স করলো, বা হয়তো সেদিন আসলো, দেবাশিস বাবু বললো কি আমি নো, খুলনায় আমি যাবো না। তার মানে কিছু না করতে পারলেও উনি কিন্তু একজন উপস্থিতি কমাতে পারেছে। কিছু করতে পারেনি, কিন্তু উপস্থিতি তো একজন কমাতে পারেছে, মানে উনি নিজে আসেনি। এইবার শনি কিন্তু মঙ্গলকে শত্রু মনে করছে, মঙ্গল মনে করছে না। তাহলে আমি কি মনে করছি, যে দেবাশিস বাবু মনে হয় শারীরিক কারণে বা হয়তো ব্যস্ততার কারণে বা এত টাকা গাড়ি ভাড়া এই কারণে আসতে পারেনি, আমি তাই মনে করলাম। ঠিক আছে, তাহলে দেবাশিস বাবুর সাথে আবার একটু যোগাযোগ করি, যোগাযোগ করলে আমার মিত্রতা তৈরি হতেও পারে। আর এ মনে করছে যে টোটালে আমার হবে না, দুইজনের মধ্যে পার্থক্য আছে কিন্তু। তো জি এই স্যার। মঙ্গল ভাব বিচারের ক্ষেত্রে আমরা যত শর্টকাট পথে বলেছি, আপনাদের সফলতার গ্রাফ বা বিচারের গ্রাফ তত নামেছে। আমি সবসময়ের জন্য বলেছি যে আমরা প্রথমে শুভ অশুভ আনবো, কোন গ্রহের প্রতিকার দিতে পারবো কোনটা পারবো না সেটাকে আলাদা করে ফেলবো, কে কোন জায়গায় দৃষ্টি দিয়েছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি এক আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে না দুই আঙ্গুল হয়েছে না পুরো হাত ধরে হয়েছে, মানে গ্রহটা ড্যামেজ হলে তার তো আমাদের যেমন হাতে 5টি আঙ্গুল, ওর তো দু চার 5টি গুণ আছে, বা দু চার 5টি দোষ আছে। ওই 5টি দোষের কটি দোষ তার বেড়েছে বা কটি দোষ কমেছে। একটা লোক হতে পারে নেশা করে, একটা লোক আবার ভগবানকে ভালোবাসে, মানুষকেও ভালোবাসে, এটা একটা গুণ, আবার সে একটা নেশা করে। এমন হতে পারে সে নেশাটা এমন নেশা করে যে নেশাটা কাজের নেশা, অকাজ না। নেশা করে বললেই যে মানুষ একেবারে মদ গাঁজা জুয়া খেলে তা তো না। এই যে ক্লাস করছেন এটাও তো আপনাদের নেশা, তো এটা কি পজিটিভ নেশা হতে পারে না? যদি তাই হয়, তাহলে ওই জায়গা থেকে তার দোষ গুণগুলোকে বের করে আমরা কোন অংশ নেব, যদি তাই আলাদা করে না নিতে পারি, আমরা কিন্তু জ্যোতিষে যাবো, জ্যোতিষ হতে পারবো, যে যাই রাগ জাগ যাই করি না কেন, কোনো কিছুতে কাজ হবে না, ব্যক্তি বিচার শিখলে হবেই না, সামগ্রিক বিচার শিখতে হবে। তাহলে এখানে আমরা বলি যে শনির ঘরে আয় ঘরে দৃষ্টি দিয়েছে এবং ব্যয় ঘরে দৃষ্টি দিয়েছে। তাহলে একই ব্যক্তি আয় ঘরে দৃষ্টি দিয়েছে ব্যয় ঘরে দৃষ্টি দিয়েছে, এর কিন্তু শত্রু না, কিন্তু আয় আর ব্যয় পতির কিন্তু শত্রু। তাহলে আয় এবং ব্যয় পতি অবস্থান করছে কোথায়? ষষ্ঠ ভাবে। তার সাথে কি এই ষষ্ঠ ভাবে অবস্থান করে কি যে মঙ্গলকে কোনো কিছু করতে পেরেছে? আয় এবং ব্যয়পতি, আবার বুঝুন, আয় এবং ব্যয়পতি ষষ্ঠ ভাবে অবস্থান করেছে, তাতে কি মঙ্গলের কিছু করতে পেরেছে? না স্যার। এই, না, না, পারেনি স্যার।
যদি বলে পারেছে, যদি আমি বলি পারেছে, তাহলে কি হবে? স্যার ওই যে ভাবপতি স্যার চন্দ্রকে যে একটু মানে শনি দুর্বল করে দিয়েছে স্যার, যার কারণে মানে উনি হ্যাঁ, এই তো, এই যে দেবাশিস বাবু তো বললেন, আয় এবং ব্যয় প্রতি সে পারেনি। স্যার পঞ্চম পতিকে ডাউন করে